জাহানারা বেগম থামলেন, দেখলেন বান্ধবী শক্ত হয়ে বসে আছে। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কিছু বলবে না? কিছু বলারও নেই, করারও নেই। দীর্ঘশ্বাস ফেলে বান্ধবী। জাহানারা বেগম হয়তো বুঝলেন, তিনি বান্ধবীকে বললেন, তুমি ভাবো, সময় নাও, আমাকে তোমার সিদ্ধান্ত জানিও। আমি চাই আমার ছেলেটা এবার তার ভালোবাসার মানুষটাকে পাক। তুমি রাজি থাকলে আমি নিজে স্রোত আর তোমার বাবার সাথে কথা বলবো। আজ আসি। জাহানারা বেগম চলে যান, রেখে যান এক ভঙ্গুর তৃষ্ণার্ত প্রেমিকাকে, যে এতদিন আকাশ সমান ঘৃণার আবরণে ভালোবাসাকে চাপা দিয়ে রেখেছিল। সব কিছু জানার পর নিজের মাথা কেমন শূন্য শূন্য লাগছে বান্ধবী। একটা সময় পর পুরনো ব্যথা জেগে উঠলে তার চোখ দিয়ে অশ্রুর বর্ষণ নামে। সারাটা রাত এভাবেই কাটে। মাথার উপরের সূর্যটা ধরণীতে নিজের দাপট দেখাতে ব্যস্ত। এতদিন সব ঠিক থাকলেও বিপত্তি বাধে আজকে। আজ রান্নার মহিলা আসেনি, সে নাকি অসুস্থ। আজ স্রোতকে রান্না করতে হবে। রান্না করতে গিয়ে স্রোত দেখলো প্রয়োজনে অনেক দ্রব্যই নেই, তাকে দোকানে যেতে হবে। মেহরাত ঘুমোচ্ছে, বিধায় তাকে না ডেকে স্রোত তাদের ভবনের সামনের দোকানটায় চলে যায়। এরই মধ্যেই মেহরাতের ঘুম থেকে লাফিয়ে উঠে হাঁপাতে থাকে। দেখে মনে হচ্ছে কোনো দুঃস্বপ্ন দেখে ভয় পেয়েছে। তার প্রচণ্ড পানির তেষ্টা পায়। সে অনবরত স্রোতকে ডাকতে থাকে, কিন্তু স্রোত তো বাহিরে। বিছানার পাশে টি টেবিলটা খানিকটা দূরে হয়। বিছানা থেকে নেমে পানির জগটা নিতে হয়। এক পর্যায়ে মেহরাত নিজেই পানি নেওয়ার জন্য নামার চেষ্টা করে। ততক্ষণে স্রোত লিফটে উঠে গেছে। মেহরাত ভাঙ্গা পায়ে ভর দিতে গিয়ে মেঝেতে পড়ে যায়। স্রোত বলে চিৎকার করে ওঠে। স্রোত তখন সদর দরজা খুলছিল। মেহরাতের চিৎকার শুনে সে দৌড়ে ঘরে গিয়ে দেখে মেহরাত মেঝেতে পড়ে আছে, পাশে পানির জগ ভাঙ্গা। সে মেহরাতকে ধরে বিছানায় শুয়ে দেয়। কোথায় ব্যথা পেয়েছে, কোথায় কষ্ট হচ্ছে বারবার জিজ্ঞাসা করতে থাকে। আর সরি বলতে বলতে ফুপিয়ে ওঠে। সে বুঝতে পারেনি এত কম সময়ের মধ্যে মেহরাতের ঘুম ভেঙে যাবে। অবাক করার বিষয় হলো, স্রোতের এতগুলো কথার বিপরীতে মেহরাত শুধু কাট কাট গলায় পড়ল, আমি ঠিক আছি, যাও এখান থেকে। স্রোত আবার কিছু বলতে নিলেই সে চিৎকার করে বলে, যেতে বলেছি না তোমায়, যাও। স্রোত প্রত্যুত্তরে কিছু না বলে চলে যায়। সে মেহরাতের মনের অবস্থাটা বুঝতে পারে, তাই একা থাকতে দেয়। মেহরাতের মাথায় শুধু ঘুরছে একটা বিষয়, সামান্য পানির জন্য তার স্রোতের ওপর নির্ভর করতে হচ্ছে। পানিটাও সে নিজে নিয়ে খেতে পারছে না। স্রোতের কতটা পরিশ্রম হচ্ছে প্রতিদিন, বিষয়টা মেহরাতের মনে দাগ কাটে। হীনমন্যতায় ভুগতে থাকে সে। বারবার মাথায় আসে তার জন্য স্রোতের ক্যারিয়ারে প্রভাব পড়েছে। তার জন্য স্রোতের এত বছরের সাধনা, পরিশ্রম, স্বপ্ন সব পূরণ হতে গিয়েও হলো না। মাঝপথে সব বিসর্জন দিয়েছে। সব হয়েছে তার জন্য, সব দোষ তার। অন্যদিকে কান্নার চোটে সারা রাত ঘুমায় নাই। সকালে সূর্যের আলো ফোটবার পর চোখ লেগেছে। আজ ভার্সিটিতে যায়নি, ইচ্ছে করেনি। আজ না হয় একা বাসায় বসে দুঃখ বিলাস করুক। ফোনের কর্কশ ধ্বনিতে আলোড়িত হচ্ছে ঘরের প্রতিটি কোণা। সারা রাত কান্না করার মাথা ধরে আছে। ঘুমে মগ্ন সে। কয়েকবার রিং বাজার পর সে ধরফরিয়ে উঠল। ঘুমু ঘুমু কণ্ঠেই ফোন রিসিভ করে সালাম দিল সে। তখনই ওই পাশ থেকে জাহানারা বেগম অস্থির কণ্ঠে আতঙ্কিত হয়ে বলেন, বান্ধবী, রায়হান অ্যাক্সিডেন্ট করেছে, এখন হাসপাতালে ভর্তি। তুমি তাড়াতাড়ি পপুলার হাসপাতালে চলে এসো। ঘুম উবে গেল, চেহারায় আধার নেমে এলো। ঘুমের কারণে নিষ্ক্রিয় মস্তিষ্ক আরও নিষ্ক্রিয় হয়ে গেল। মাথা যেন বুদ্ধিশূন্য হয়ে গেল। কোনো মতে বিছানা থেকে নামলো সে। আবার মাথা ঘুরিয়ে পড়ে গেল। দেহ অসাড় হয়ে আসছে, কিন্তু তাকে যেতে হবে। মানুষটাকে দেখতে হবে। কালকে সব জানার পর থেকে ঘৃণা উপে গেছে, বরং নিজের খারাপ ব্যবহারে নিজে অনুতপ্ত। রায়হান অনেকবার তাকে কিছু বলার চেষ্টা করেছিল, কিন্তু সে শোনেনি, সবসময় এড়িয়ে গেছে। হাসপাতালে বেডে প্রবেশ করতেই দেখলো রায়হান বেডে হেলান দিয়ে বসে বসে প্লেট থেকে আঙ্গুর খাচ্ছে। মাথায় ছোট্ট একটা ব্যান্ডেজ। তাকে দেখে মনে হচ্ছে না তার অ্যাক্সিডেন্ট হয়েছে। বান্ধবীকে দেখে জাহানারা বেগম এগিয়ে গেলেন, বললেন, জ্বরে ঘরে বাসা থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যায়, আর যা হওয়ার হলো, সামলাও তুমি। বলে বেরিয়ে গেলেন তিনি। বান্ধবী কিছু বলতে কেউ থেমে গেল। অবাকও হলো।
গাড়ি অ্যাক্সিডেন্ট করলে কেউ এত আয়েশ করে আঙ্গুর খেতে পারে? চোট তো দেখা যাচ্ছে না। রায়হান বান্ধবীকে দেখলেই তার মধ্য দিয়ে প্রশান্তির হাওয়া বয়ে গেল। অধর প্রসারিত হলো। মেয়েটা বাসার কাপড়ে চলে এসেছে, পায়ে বাসের স্যান্ডেল, চুলগুলো ক্লিপ দিয়ে আটকানো হলেও কয়েকদিক দিয়ে খুলে পড়েছে, চোখগুলো ফোলা ফোলা। মেয়েটা কি কান্না করেছে? এত কিছু লক্ষ্য করেও সে আঙ্গুর খাওয়া থামালো না। আজ যেন পৃথিবীর সব আঙ্গুর সে শেষ করে ফেলবে। এত ভাল লাগছে তার আঙ্গুরগুলো। আয়েশি ভঙ্গিতে খেতেই আছে তার মন, আর মনে মনে ভাবছে মায়ের বুদ্ধি কাজে দিয়েছে। বান্ধবী ধীর পায়ে রায়হানের দিকে এগিয়ে গেল, শক্ত গলায় জিজ্ঞাসা করলো, এসব কিভাবে হলো? রায়হান বান্ধবীর দিকে না তাকিয়ে আঙ্গুর খেতে খেতে বলল, তোমাকে বলতে বাধ্য নই। হ্যাঁ, আমাকে বলতে আপনি বাধ্য। কিরমিরিয়ে বলল বান্ধবী। এবার রায়হান তাকালো বান্ধবীর দিকে, ভুরু কুচকে একটা আঙ্গুর টপ করে মুখে দিয়ে শুধালো, কেন, আমি কি তোমার বয়ফ্রেন্ড লাগি? তোমার বয়ফ্রেন্ডের কাছে যাও, তার খোঁজ খবর নাও। বান্ধবী করুণ চোখে তাকালো রায়হানের দিকে, নত মুখে পায়ের বুড়ো আঙ্গুল দিয়ে মেঝে খুঁড়তে খুঁড়তে ধীরে ধীরে বলল, আমার বয়ফ্রেন্ড নেই, ওটা আমার ডিপার্টমেন্টের সিনিয়র ছিল। আমি ওই দিন আপনাকে মিথ্যে বলেছিলাম। রায়হান চমৎকার হাসলো। এবার সে তার স্বাদের আঙ্গুরের প্লেটটা পাশে রেখে দিল। বান্ধবী তখনও নিচের দিকে তাকিয়ে আছে, তার চোখ ছলছল করছে, যে কোনো সময় কান্না করে দিবে। রায়হানের ঠোঁটে দুর্বাধ্য হাসি। সে কিছু না বলে বান্ধবী কোমর জড়িয়ে নিজের কাছে নিয়ে আসলো। আচমকা আক্রমণে বান্ধবী ধর ফুরিয়ে উঠল। সে নিজেকে ছাড়াতে চাইল, কিন্তু সুটাম দেহি পুরুষের কাছ থেকে ছাড়তে ব্যর্থ সে। রায়হান বান্ধবীর দিকে ঝুঁকে ঘোর লাগা গাঢ় কণ্ঠে বলতে শুরু করলো, মেয়ে, তোমার একটা ছোট মিথ্যার জন্য আমি 5 দিন জোরে শয্যাশয়ী ছিলাম। এর শাস্তি তো তোমাকে পেতেই হবে। বান্ধবী আটকে উঠল, চলো চোখে তাকালো রায়হানের দিকে। রায়হানের দৃষ্টিতে নিজের প্রতিচ্ছবি স্পষ্ট দেখতে পেল। সেই চোখে প্রতীক্ষা, উন্মাদনা। বান্ধবী ঢোক গিলে বলল, এটা হসপিটাল, ছাড়ুন, যে কেউ চলে আসবে। রায়হান হাসলো, দুর্বদ্ধ হাসি, বলল, কেউ আসবে না, মা আসতে দিবে না কাউকে। মানে? অবাক হয়ে শোধালো বান্ধবী। মানে? একটু ঝুঁকে কানের কাছে ফিসফিসিয়ে বলতে বান্ধবী শিউরে উঠল। তিত্তির করে কাঁপতে লাগলো তার চিকন অধর যুগল। রায়হানের নজর এড়ালো না, সে বান্ধবীর কোমর জড়িয়ে আর একটু উঁচু করলো। বান্ধবী চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আজ যেন তার অবাক হওয়ার দিন। যে বিস্ময় আরও বেড়ে গেল যখন একজোড়া পুরুষালী ঠোঁট তার চিকন অধর যুগলে নিজের দাপট দেখাতে শুরু করলো। পৃথিবীতে সন্ধ্যা নেমে এসেছে বহুক্ষণ আগেই। এখন চারিদিকে ঘটা করে অন্ধকার তার রাজত্ব দেখাচ্ছে। দুপুরের পরে মেহরাত স্রোতের সাথে কথা বলেনি। দুপুরের খাবার খাওয়ার সময় স্রোত কথা বলতে চাইলেও মেহরাত তাকে একা থাকতে দিতে বলেছে। স্রোত আর তাকে ঘাটায়নি। তারপর থেকে দরজা বাহির থেকে মেহরাতের ওপর নজর রেখেছে। ইদানিং প্রচুর গরম পড়েছে। সারাদিনের পরিশ্রমে স্রোত গোসল করার সময় পায়নি। ইচ্ছে করে যায়নি। যদি মেহরাতের প্রয়োজন হয়, স্রোত রুম থেকে কাপড় নিয়ে চলে যায় পাশের রুমে। মেহরাত ঘর অন্ধকার করে হুইল চেয়ারে বসে আছে। ডিম লাইটের আবছা আলোতে ড্রেসিং টেবিলের আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে মাথায় রক্ত চেপে যায় মেহরাতের। মনে পড়তে থাকে, নিজেকে দোষারোপ করতে থাকে। এক পর্যায়ে ফুলদানিটা আয়নায় ছুঁড়ে মারে সে। ঝনঝন করে শব্দ করে ভেঙে যায় আয়নাটা। স্রোত সবে মাত্রই গোসল করে বের হয়েছে। পাশের রুম থেকে গ্লাস ভাঙার শব্দ আর মেহরাজের চিৎকারের শব্দ পেয়ে দৌড়ে নিজের রুমে যায়। আলো জ্বালিয়ে দেখতে পাই নিজের রুমে বিধ্বস্ত অবস্থা। সেসবে পাত্তা না দিয়ে সে মেহরাতকে জড়িয়ে ধরে, শান্ত করার চেষ্টায় মেতে ওঠে। মেহরাতের মাথাটা চেপে ধরে নিজের সাথে, তবুও শান্ত হচ্ছে না। পাগলা সার খেপলে যেমনটা করে সেও এমনটা করছে। স্রোত বুঝতে পারলো সবটা ডিপ্রেশন থেকে করছে। স্রোত তাড়াতাড়ি করে তাকে পাশের রুমে নিয়ে গিয়ে বিছানায় বসে। মেহরাত বারবার একই কথা বলছে, স্রোত, ছাড়ো আমাকে, সব শেষ করে দিব, সব, নিজেকেও শেষ করে দিব। আমার জন্য তোমার স্বপ্নের বিসর্জন দিতে হয়েছে। সামান্য পানির জন্যেও আমার তোমাকে প্রয়োজন হচ্ছে। আমি ভুল করেছি তোমাকে নিজের সাথে জড়িয়ে, জোর করে তোমার জীবনটা নষ্ট করে দিয়েছি। তুমি চলে যাও স্রোত, তুমি চলে যাও। স্রোত মেহরাতের মুখটা নিজের দু হাতের আঁচলে নিয়ে বলে,
মেহরাত শান্ত হন, কিছু হয়নি, শান্ত হন। আর কয়েকদিন তারপর আপনি ঠিক আগের মতো হয়ে যাবেন। স্রোতের চোখ দিয়ে অনবরত পানি গড়াচ্ছে, কোনোভাবেই শান্ত করতে পারছে না সে। কি করবে বুঝে উঠতে পারল না, মস্তিষ্ক অকেজো হয়ে আছে। সে একটা সাংঘাতিক কাজ করে বসলো। একটু নির্লজ্জই হলো সে। মেহরাতকে শান্ত করতে পুরশালী ঠোঁট জোড়া দখল করে নিল। নিজের স্বামীকে শান্ত করতে এর থেকে অভিনব উপায় তার মাথায় আপাতত আর আসেনি। অনেকটা সময় পর ছেড়ে দিল স্রোত। তার পদক্ষেপ সফল। মেহরাতের মুখশ্রী নিজের হাতের আঁচলে নিয়ে বলল, কি হতো স্বপ্ন পূরণ করে, যেখানে আপনি না থাকলে আমার অস্তিত্বই বিলীন হয়ে যেত। মেহরাত টকটকে লাল চোখে চেয়ে রইল স্রোতসিনীর দিকে, কিছু বলল না। স্রোত আবার বলল, পরীক্ষা তো পরের বছরও দিতে পারবো মেহরাত, কিন্তু আপনাকে হারালে কোথা থেকে ফিরিয়ে আনতাম। এবারও চুপ রইল মেহরাত। স্রোত এবার চিৎকার করে উঠল, চুপ করে আছেন কেন, বলুন, কথা বলুন মেহরাত। মেহরাত এবার নতমুখী হয়ে বাচ্চাদের মতো করে বলল, আমি সরি, এতগুলো সরি, কিন্তু আমার মাথায় এই ভাবনাগুলো আসলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। মাথায় রক্ত চেপে যায়। আমি তোমাকে ভালোবাসি স্রোত। প্রতিনিয়ত তোমার ক্লান্ত চেহারা আমি সহ্য করতে পারি না। এই মানুষটি নাকি একটু আগে খেপে গিয়েছিল, এখন বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে নিজের দোষ স্বীকার করছে। স্রোত স্মিত হাসল, মেহরাতকে ছুঁয়ে দিল, পাশে বসে দুস্তামি করে বলল, বিশ্রী হই, কালো হই, অন্ধ হই, যাই হই না কেন, একবার যখন আপনাকে মন দিয়ে ফেলেছি, এই স্রোতসিনীর হাত থেকে আপনার রেহাই নেই। বলে দিলাম, আমার অতল গভীরেই ঠাঁই খুঁজতে হবে আপনার, আমার প্রবাহেই ভাসতে হবে আপনার। ভালোবাসি মেহরাত। আমিও ভালোবাসি আমার স্রোতসিনীকে। মেহরাত এক হাতে আগলে নিল নিজ স্রোতসিনীকে। সারাত এভাবেই মেহরাতের বুকে লেপ্টে রইল স্রোতসিনী। 2 মাস পর মেহরাত এখন সম্পূর্ণ সুস্থ, আগের মতো চলাফেরা করতে পারে। তবে বুকের পাশ দিয়ে গুলি যাওয়ায় সাবধানে থাকতে হয়। স্রোত মেহরাতের মধ্যে এখন সুন্দর একটা বন্ধন সৃষ্টি হয়েছে। অন্যদিকে রায়হান মান্ধবীও এই 2 মাস চুটিয়ে প্রেম করেছে। 1 বছর আগে প্রস্ফুটিত না হওয়া প্রেম পুষ্প এখন পুরো দমে চারিদিকে নিজের সুবাস ছড়াচ্ছে। এখন পরিণয়ের অপেক্ষা। আজ বান্ধবীর বাসায় রাহিনীর পরিবার সবাই আসবে ওদের বিয়ে নিয়ে কথা বলার জন্য। বলা বাহুল্য এখন সবাই ওদের ব্যাপারে জেনে গেছে, কারোর কোনো আপত্তি নেই। তবুও আনুষ্ঠানিকতা রক্ষা করতেই আজ দেখতে আসা। স্রোত প্রথমে বড্ড অবাক হয়েছিল যে এই সম্পর্কে সে কিছুই জানতো না। বোন 1 বছর এত কষ্ট পেয়েছে, অথচ ও বড় বোন হয়ে ছোট বোনের দিকে নজর রাখতে পারেনি, পাশে থাকতে পারেনি। বোন রায়হানকে ভালোবেসে শুনেই সে আর আপত্তি করেনি। সে এতদিনে ভালোবাসার মর্ম বুঝে গেছে, ভালোবাসার মানুষহীন জীবন কেমন লাগে। এটা সে ওই কালো রাতেই হাড়ে হাড়ে বুঝেছে। সে চায় তার বোনের জীবনটাও এমন ভালোবাসাময় হোক, সেখানে এত ভালো শাশুড়ি বলার অবকাশ রাখে না। সকাল থেকে পুরোদমে আয়োজন চলছে। মেহমানের আপ্যায়নে কোনো ত্রুটি রাখতে চায় না সিরাজ সাহেব। আবার 2 মেয়ে একই পরিবারের বউ হবে, ব্যাপারটা যেমন আনন্দের তেমনি অনেক দায়িত্বেরও। আজকের দায়িত্ব তিনি পুরো স্রোতের ওপর দিয়েছেন। মেহরাত এবার ঢাকায় এসে স্রোতের কাছে আবদার করে বসে বাবার সাথে সব ঠিক করে নিতে, যা হয়েছে ভুলে যেতে। স্রোত প্রথমে রাজি না হলেও মেহরাতের জোড়াজড়িতে আবদার পূরণ করতে বাধ্য হয়। সে বুঝেছে বাবা যতই বদমেজাজি হোক মাকে ভালোবাসতেন, কিন্তু প্রকাশ করতে পারেনি। সবাই ভালোবাসা প্রকাশ করতে পারে না। স্রোত গতকাল এই বাড়িতে চলে এসেছে, মেহরাত ওই বাড়িতে। তার কি বায়না, সে বউ ছাড়া থাকতে পারবে না। পাত্রের বড় ভাই হিসেবে তাকে আজকে সবার সাথে আসতে হবে, না হয় কালী বউয়ের পেছন পেছন চলে আসতো। না আসলেও ঘন্টায় 2 বার করে কল করতে সে ভোলেনি। স্রোত সকালে ঘুম থেকে উঠে একবার কথা বলে আর কল রিসিভ করেনি। কাজের সময়ও এই মানুষটার পাগলামি তার ভালোই লাগে। মাঝে মাঝে ভাবে এই মানুষটার জীবনে এসে কত তাড়াতাড়ি সব কিছু পরিবর্তন করে দিল। ভাবতেই নিজেকে ভাগ্যবতী মনে হয় স্রোতের। জীবনে বিয়ে করবে না বলা মেয়েটাও এখন স্বামী বলতে অজ্ঞান। কাজ শেষ করে সবাই সকালের খাবার খেতে বসেছে। স্রোতের মামা মামি বাবা বান্ধবী সবাই উপস্থিত।
তখনই ফোনটা নিজ ছন্দে বেজে ওঠে। মেহরাত কল করেছে। সবার নজর যায় স্রোতের দিকে। বান্ধবী মুচকি হেসে বলল, তাড়াতাড়ি ফোন ধরো, না হয় এখনই বাসায় চলে আসবে। সবার সামনে এমন বলাই স্রোত লজ্জা পায়। উপস্থিত সবাই জানে মেহরাত স্রোতকে চোখে হারায়। স্রোত বান্ধবীর দিকে চোখ গরম করে তাকালে বান্ধবী হেসে খাবারে মনোযোগ দেয়। স্রোত কল রিসিভ করেনি, কি লজ্জাটাই না সে পেল। তখনই বান্ধবীর ফোন বেজে উঠল। সবার নজর যায় ওর দিকে। সবাই ভাবে রায়হান কল দিয়েছে, কিন্তু সবার ভাবনাকে ভুল প্রমাণ করে দেয় মেহরাত। স্রোতকে না পেয়ে বান্ধবীকে কল দিয়েছে। বান্ধবী হেসে সবার সামনেই ফোন রিসিভ করে। সালাম বিনিময় শেষে মেহরাত জিজ্ঞাসা করে, তোমার বোন কোথায়? এই তো আমার সামনে বসে খাচ্ছে। বোনের দিকে তাকিয়ে বলে বান্ধবী। সে খাচ্ছে, আর এদিকে আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে তাকে চোখে হারিয়ে। তাড়াতাড়ি ফোনটা দাও তো আমার বউকে। মেহরাতের বাচ্চাদের মতো কথা শুনে উচ্চস্বরে হেসে ফেলে বান্ধবী। সবার সামনেই স্রোতকে ফোনটা দিয়ে দুষ্টুমি করে বলে, নে নে কথা বল, তোকে চোখে হারিয়ে নাকি শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। স্রোতের কান দিয়ে গরম ধোঁয়া বের হতে থাকে। সবার সামনে কি লজ্জাটাই না পেতে হচ্ছে। সে ফোন নিয়ে উঠে চলে যায় রুমে। কপট রাগ দেখিয়ে বলে, 24 ঘন্টাও হয়নি এসছি মেহরাত, আপনি এখনই শুরু করে দিয়েছেন। মেহরাত বাচ্চাদের মতো করে বলল, আমার ফুসফুস যদি তোমার অনুপস্থিতিতে প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রমে ব্যাঘাত ঘটায় তাহলে আমার কি দোষ? দেখো, তোমাকে শোনার পর থেকে কি সুন্দর শ্বাস নিতে পারছি। সব দোষ এই ব্যাটা বজ্জাত ফুসফুসের। স্রোত অবাক হলো না। সে এসব পাগলামিতে অভ্যস্ত। চমৎকার হাসলো সে। তখনই ফোনের অপর পাশ থেকে মেহরাতের আর্তনাদ শুনতে পেল। আতকে উঠে জিজ্ঞাসা করতে থাকলো, কি হয়েছে মেহরাত? মেহরাত, বুকে ব্যথা করছে? মেহরাতের আর্তনাদ শুনতেই ভয় পেয়েছে স্রোত। সে আমি আসছি বলে ফোন কেটে দেয়। মামিকে সব বলে স্রোত চলে যায়। তড়িঘড়ি করে স্রোত বাসে এসে পৌঁছায়। সে জানে বাসে মেহরাত শুধু একা। বনলতা বেগম রায়হানদের বাসে চলে গেছেন। সারা রাস্তা স্রোত আতঙ্কে ছিল। বাসে এসে দেখে পুরো বাসা অন্ধকার করা। বাহির থেকে আবছা আলো আসছে। সে মেহরাতকে ডাকতে থাকে, কিন্তু কোনো সারা শব্দ না পেয়ে ভয়ের আরও বেশি ঘিরে ফেলে। সে আস্তে আস্তে নিজের ঘরের দিকে যায়। ঘরে প্রবেশ করে দেখে এই ঘরটা দরজা জানালা সব বন্ধ করা। মেহরাতের কোনো সারা শব্দ নেই। মেহরাতকে ডাকতে নিবে, তখনই কেউ হ্যাসকার টান দিলে স্রোত গিয়ে সুটামদেহী পুরুষের বুকে ধাক্কা খায়। ওর মুখের ওপর সেই পুরুষের গরম নিঃশ্বাস আশ্রে পড়ছে। এই স্পর্শ, এই নিঃশ্বাস, এই পারফিউমের ঘ্রাণ সব স্রোতের চেনা, খুবই চেনা, প্রিয়। সে অস্থির হয়ে বলে, মেহরাত ঠিক আছেন আপনি? কোথায় ব্যথা হচ্ছে? স্রোতের কপালে পড়া চুলগুলোকে সরাতে সরাতে মেহরাত বলল, ব্যথা হচ্ছিল, এখন তোমাকে পেয়ে ঠিক হয়ে গেছে। মানে আপনি মজা করছিলেন? শব্দ করে হেসে ফেল মেহরাত। স্রোত যা বোঝার বুঝে গেল। ধাক্কা দিয়ে সরিয়ে দিল মেহরাতকে। রাগান্বিত স্বরে বলল, জানেন কতটা ভয় পেয়েছিলাম আমি? কলিজা শুকায় গিয়েছিল। একা বাসায় আপনি আছেন, কেউ সাহায্য করার নেই, ভাবতেই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। সব সময় মজা ভালো লাগে না, যাচ্ছি আমি। স্রোত চলে যেতে নিলেই মেহরাত আটকে ফেল। কানে হাত দিয়ে বলল, সরি বউ, আর এমন করব না, কিন্তু তোমাকে অনেক মিস করছিলাম। আমার জন্য চিন্তা করলে তোমার চেহারায় যে অস্থিরতা ব্যাকুলতা দেখা যায়, আমার ভালো লাগে। সবসময় ফজলামো আপনার। কপট রাগ দেখালো স্রোত। মেহরাত বন্ধন আর একটু দৃঢ় করে আদুরে স্বরে বলল, রাগ করে না বউ, আসো আদর করে দেই। অসভ্য পুরুষ মানুষ। বলে মেহরাতকে জড়িয়ে ধরল স্রোত। দুই পরিবার সামনাসামনি বসে আছে। রায়হানের বাবা মা রিহানা বনলতা বেগম এসেছেন। রায়হানের বাবা দেশে বাইরে থাকেন, গত মাসেই দেশে ফিরেছেন। স্রোত মেহরাত পাশে দাঁড়ানো। সবাই আলোচনা করছে বান্ধবীকে রায়হানের বরাবর বসানো হয়েছে। রায়হানের দৃষ্টি যেন সরছেই না, বেহায়ার মতো তাকিয়ে আছে বান্ধবীর দিকে। ব্যাপারটা মেহরাত স্রোত দুজনেই খেয়াল করলো। মেহরাত রায়হানের দিকে ঝুঁকে কানে ফিসফিসিয়ে বলল, ভাই দেখার আরও অনেক সময় পাবি, সারা জীবন পড়ে আছে দেখার জন্য। এখন নিজেকে সামলা, পরিবারের সবাই সামনে। মেহরাতের কথা শুনে রায়হান থতমত খেয়ে চোখ নামিয়ে ফেলে। স্রোত ঠোঁট টিপে হাসছে। মেহরাতকে আস্তে আস্তে বলল,
আপনার ভাই হিসেবে এমন করা স্বাভাবিক। মেহরাত কটমট করে তাকালো স্রোতের দিকে। আলোচনার এক পর্যায়ে স্রোতের বাবা বললেন, মা দেবী তো এখন ছোট, লেখাপড়া শেষ করে না হয় বিয়ে হোক। রাহিন বিস্ময় নিয়ে তাকালো তার হবু শ্বশুরের দিকে। কেউ কিছু বলার আগেই সে তড়িঘড়ি করে বলল, না না, আমি এত বছর অপেক্ষা করতে পারবো না। পারলে বিয়েটা আজকেই হবে। আমি আমার বউ সাথে করে নিয়ে যাব। উপস্থিত সবাই হাঁ করে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। রায়হানের বাবা চোখ গরম করে তাকিয়ে আছে ছেলের দিকে। ছেলে তার থেকেও কয়েক কাঠি উপরে। নিজে তো শ্বশুরকে ভুলিয়ে ভালিয়ে বিয়েতে রাজি করিয়েছিলেন, আর তার ছেলে কিনা সবার সামনেই এমন ঠোঁটকাটা কথা বলে ফেল। জাহানারা বেগম, বনলতা বেগম হাসছেন। জাহানারা বেগম স্বামীকে ফিসফিস করে বললেন, দেখলে বাপের জেরক্স কপি? বান্ধবীর লজ্জায় মাথা কাটে যাচ্ছে। রাহিনকে ইতিমধ্যেই বেহাইয়া পুরুষ মানুষ নামে আখ্যায়িত করে ফেল। স্রোত মেহরাতকে বলল, আপনার বাড়ির সব পুরুষ মানুষই কি এমন ঠোঁট কাটা? তা তো জানি না, তবে শুনেছি বাবা পুরো 2 মাস নানা ভাইয়ের পেছনে ঘুরে মাকে বিয়ের জন্য রাজি করিয়েছিল। চাচু এমন করেছে, আমার ভবিষ্যৎ ছেলেটাও এমন করে বাপদাদার ঐতিহ্য বজায় রাখবে। অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল মেহরাত। স্রোত বিস্ময় নিয়ে চেয়ে আছে। সে তো মজা করে বলেছিল, কিন্তু এটা সত্যি। রাহিনের বাবা পরিবেশ পরিবর্তন করলেন। তিনি সিরাজ সাহেবকে বলেন, বান্ধবী আমাদের বাড়ি থেকে লেখাপড়া করবে। স্রোত যেমন করছে আপনি চিন্তা করবেন না। বিয়েটা কয়েকদিনের মধ্যে হয়ে গেলে ভালো হয়। আমাদেরকে আবার সামনের উইকে ফিরে যেতে হবে। জাহানারা বেগম প্রস্তাব রাখলেন, ভাইজান, বিয়েটা আজই হয়ে যাক। কাজী সাহেবকে ডেকে এনে বিয়ে পড়িয়ে দিলেই হবে। সন্ধ্যার পরে বিয়েটা হোক। কোনো কিছুর প্রয়োজন নেই, শুধু বান্ধবী বউ সাজুক, তাহলেই হবে। উপস্থিত সবাই এমন প্রস্তাবে অবাক হয়েছে। তা সবার মুখ দেখেই বোঝা যাচ্ছে। রায়হান মনে মনে মাকে কয়েকশোবার আই লাভ ইউ বলে ফেলেছে। বান্ধবীর অবস্থা শোচনীয়। সিরাজ সাহেব চিন্তিতভাবে বলেন, স্রোতের বিয়েও ঘরোয়াভাবে হলো, এখন বান্ধবীর বিয়েও। আমার শখ ছিল ধুমধাম করে মেয়েদের বিয়ে দেব। বনলতা বেগম তখন মুখ খুলেন, ব্যাপার না ভাইজান, ধুমধাম করে অনুষ্ঠান করে বিয়ে না হয় দু বোনকে আমরা পরে নিয়ে যাব। এখন আপনি রাজি হয়ে যান, বিয়েটা আজকেই হোক। মায়ের কথা শুনে মেহরাত স্রোতকে খুশি হয়ে ফিসফিসিয়ে বলে, স্রোত, আরেকবার বিয়ে করব। তো তুমি বুঝতে পারছো না? আরেকবার বিয়ে, আরেকবার বাসর। আহা। স্রোত কটমট করে তাকালো মেহরাতের দিকে। মেহরাত স্রোতের দৃষ্টিকে ভয় পেয়ে চোখ পিটপিট করে বলল, না মানে আমার জন্য তো প্রতিদিনই বাসর। মেহরাদের কথা শুনে স্রোত পাশ ফিরে হেসে ফেল। অবশেষে এই সিদ্ধান্তে উপনীত হয় যে বিয়েটা আজ সন্ধ্যায় হবে। বিয়ের পর বান্ধবী এখানে থাকবে। প্রথম বর্ষের ফাইনাল শেষে বড় করে অনুষ্ঠান হবে। বান্ধবী বসে আছে বিছানায়। তার বিচ্ছু বাহিনী তাকে ঘিরে রেখেছে। তাদের আফসোসের শেষ নেই। এই তো বিকেল 3টায় বান্ধবী গ্রুপ কলে জয়েন হয়ে জানে সন্ধ্যায় আমার বিয়ে। সবাই ভেবেছিল বান্ধবী প্র্যাঙ্ক করেছে। তারা বিশ্বাসই করছিল না। পরে বান্ধবীর মামির সাথে ওদের কথা বলিয়েছে, বাসার পরিবেশ দেখিয়েছে। তখন তারা বিশ্বাস করেছে। মজার ব্যাপার হলো, তখন দুজন ঘুমাচ্ছিল। একজন টিউশন পড়াচ্ছিল, আরেকজন মায়ের সাথে শপিংয়ে গিয়েছিল, আরেকজন বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে। অগত্যা সব ছেড়ে ছুড়ে কোনো মতে রেডি হয়ে সবাই বান্ধবীর বাসায় এসেছে। এক একজনের মুখশ্রীতে রাগ আর বিরক্তিতে ছেয়ে আছে। নাহিদা তো বিরক্তিতে গিজগিজ করতে করতে বলল, কিরে, তোদের বাড়ির সবাইকে হঠাৎ বিয়ের লগ্নে জন্মেছিস? স্রোত আপুর বিয়েতে তো তাও 2 দিন সময় পেয়েছিলাম। তানজিত আরো বিরক্ত। সে বলে উঠল, তিথি তৎক্ষণাৎ বলে উঠল, ভাই, কোনো মতে ঘুম কাটিয়ে উঠেছি, মেকআপটাও করতে পারিনি ভালো করে। মাহিমা তিথির সাথে তাল মেলাতে, আমিও মেকআপ করতে পারিনি। আমাদের ফ্রেন্ড সার্কেলের প্রথম কারো বিয়ে, এই একটু ব্যাচেলার পার্টি হবে, মেহেন্দি হবে, গায়ে হলুদ হবে, কিছুই হয়নি। টিউশন অর্ধেক পড়িয়ে চলে এসেছি। তামান্না বলল,
আমি যে শপিং না করে আম্মুকে শপিং মলে ফেলে দিয়ে বাসায় চলে আসছি, তার বেলা তানজি আবার সেন্টি খেয়ে পড়ল। সবার অভিযোগ শুনে মান্ধবী অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি যে ব্রাইড, আমার যে বিয়ে, আমারই কোনো ইচ্ছা নাই, তাই না? নাহিদা তৎক্ষণাৎ বলে উঠল, না বাবা, তোর ইচ্ছে থাকার কথা না। জুটিয়েছিস তো একটা বেহায়া ঠোঁট কাটা পুরুষ, যে দেখতে এসেই বিয়ে করতে চায়। সবাই উচ্চস্বরে হেসে ফেল। মান্ধবী অসহায় দৃষ্টিতে চেয়ে রইল। সত্যি তো, সব দোষ ওই মানুষটার। সব শখে এক বালতি না, এক মহাসমুদ্র পরিমাণ পানি ঢেলে দিয়েছে। তখনই জাহানারা বেগম, বনলতা বেগম স্রোত রুমে প্রবেশ করলো। দুই যা মান্ধবীকে আদর করে বলেন, আমাদের বৌমাকে তো খুব সুন্দর লাগছে, মাশাআল্লাহ। তখন স্রোত বলে উঠল, ও, আমাকে বুঝি সুন্দর লাগছে না? আমি তো পুরনো হয়ে গেছি। সবাই হেসে ফেল। জাহানারা বেগম আদুরে স্বরে বলেন, আমাদের বৌমা তো সবসময়ই সুন্দর, এর জন্যই তো দেখা মাত্রই নিয়ে গেছি আমাদের বাসায়, অপেক্ষা করিনি। বনলতা বেগম তাল মেলালেন তাতে, আরও বললেন, লাল শাড়িতে আমার মেয়েটাকে একদম নতুন বউয়ের মতো লাগছে। ইচ্ছে করছে আমার মেয়ের আর একবার বিয়ে দিয়ে দিই। রায়হান মান্ধবী একসাথে বসা, কাজী সাহেব বিয়ে পড়াচ্ছেন। এক পর্যায়ে বিয়ে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হলো। 1 বছরের ঘৃণা অপেক্ষা ভালোবাসার প্রণয় থেকে পরিণয়ে রূপ নিল। রায়হান ফিসফিস করে বলল, এটলাস তুমি আমার। মধ্যরাত, আকাশে আজ চাঁদ তার আধিপত্য খুব ভালোভাবে বিস্তার করেছে। যতদূর চোখ যায় সব চাঁদের আলোয় স্পষ্ট পরিষ্কার। চাঁদ হয়তো আজকে একটু বেশি খুশি, তাই হয়তো নিজে সর্বোচ্চ চেষ্টা করে নিজের সর্বোচ্চ আলোটা দিচ্ছে। মান্ধবী বিছানায় বসে আছে। আজ নাকি বাসর, কিন্তু ফুল নেই। তবে সেটা কেউ খেয়াল করছে না। সে অপেক্ষা করছে সেই মানুষটার, যাকে দেখে সে লক্ষ্যভ্রষ্ট হয়ে প্রথম প্রেমে ধপাস করে পড়েছিল। তারপর প্রত্যাখ্যান, তারপর ঘৃণা, তারপর ভালোবাসা, তারপর পরিণয়। অপেক্ষা তার প্রেমিক পুরুষের। রায়হান আসলো, বসলো মান্ধবীর পাশে। মান্ধবীর ডান গালে আলতো করে স্পর্শ করলো। মান্ধবী শিউরে উঠল যেন। রায়হান বলল, এই জায়গাটায় একদিন মেরেছিলাম, তার জন্য আমি সারা জীবন অনুতপ্ত থাকব। আজকে এখানে অনেকগুলো আদর দিয়ে দিব। মান্ধবী স্মিত হেসে রায়হানের হাতটা নিজের হাতে নিয়ে কাটা দাগটাই ইশারা করলো। রায়হান মাথা চুলকাতে চুলকাতে হাসলো, বলল, তুমি যেমন এই থাপড়টা কখনো ভুলতে পারবে না, তেমন আমার অপরাধ বোধ যাতে আমি কোনোদিন আমাকে না ছাড়ে। এটা দেখলেই আমার মনে পড়বে আমি একদিন তোমার সাথে খুব খারাপ আচরণ করেছিলাম, তাও সেই দিন যেদিন তুমি আমাকে প্রথম ভালোবাসি বলেছিলে। মান্ধবী রায়হানকে জড়িয়ে ধরে বলল, আমরা এগুলো ভুলে যাই, সবটাই পরিস্থিতির চাপে। রায়হানও দৃঢ় বন্ধনে আটকে ফেলো প্রেয়সীকে। মাথায় হাত বুলাতে বুলাতে বলল, আমার প্রথম ভালোবাসা। মান্ধবী বলে উঠল, আমার প্রথম প্রেম। এরপর তৃষ্ণার্ত একজোড়া প্রেমিক প্রেমিকার অধীর অপেক্ষা শেষে সমীকরণ মিলে গেল। সমীকরণ সিদ্ধ হলো। স্রোত চাঁদে রেলিংয়ের পাশে দাঁড়িয়ে আছে। আকাশের দিকে তাকিয়ে চাঁদের হাসি দেখছে। একটু পরপর ঠান্ডা বাতাস তার শরীরে হিম করে দিচ্ছে। বাতাসে তার শাড়ির আঁচল উঠছে। ভাবছে আজ তার ছোট বোনটারও বিয়ে হয়ে গেল। দুজনের এক বাসায় থাকার ইচ্ছে সারা জীবনই ছিল। এখন এক পোশাতে না থাকলেও পাশাপাশি 2 পোশাতে 2 বোন রানী হয়ে প্রবেশ করেছে। সে নিশ্চিন্তে বোনকে দুঃখ স্পর্শ করবে না। শ্বশুরবাড়ির মানুষকে এত মাসে সে খুব ভালো করে চিনে ফেলেছে। ভাবনার মাঝেই একজোড়া ঠান্ডা হাত আঁচল ভেদ করে তার উদরে নিজের আয়ত্তে নিয়ে নিল। স্রোত প্রতিক্রিয়া দেখালো না, শুধু হাসলো। এই স্পর্শ চিনে, সে এই স্পর্শ চিনে। তার শরীরের প্রতিটা রন্ধ্র এই মানুষটার স্পর্শ চিনে। স্রোত চায় এই মানুষটা সবসময় তার জন্য এমন পাগলামি করুক, তাতে এমন ভালোবাসুক। সব কিছু বিনিময়ে এই মানুষটাকে তার চাই। স্রোতের কাঁধে নাক ঘষতে ঘষতে মেহরাত বলল, আজকে লাল শাড়িতে আমার বউকে অনেক সুন্দর লাগছিল। ইচ্ছে করছিল আজকে আরেকবার বিয়ে করে ফেলি।
আর কি ইচ্ছে করছিল? অনেক কিছুই, কিন্তু বউ শুনলে রাগ করবে। দুষ্টুমি স্বরে বলল মেহরাত। স্রোত এই কথা শুনে চমকে হাসলো। দৃষ্টি তার আকাশে, পিঠ মেহরাদের বুকে হেলান দেওয়া। স্রোত জিজ্ঞাসা করলো, মেহরাত, একটা আবদার করি? অনেকগুলো করো। স্রোত হেসে বলল, আমাকে সবসময় এমন ভালোবাসবেন, সবসময় এমন পাগলামি করবেন? আমৃত্যু। কাঁধে নাক ঘষতে ঘষতে গাঢ় কণ্ঠে বলে মেহরাত। স্রোত বলল, আপনার পাগল করা ভালোবাসায় আমি আসক্ত। আর আমি আমার স্রোতস্বিনীতে আসক্ত। তারপর অনেকক্ষণ কেউ কোনো কথা বলল না। সময় চুপ, প্রকৃতি চুপ, তারা চুপ। এই যুগল যেন এই পরিবেশটা অনুভব করতে ব্যস্ত। মেহরাত নীরবতা ভেঙে ডাকলো স্রোতকে। স্রোতস্বিনী, হুম। আমি কি আপনার ভয় কাটাতে পেরেছি? আমি কি আপনার কথা রাখতে সফল হয়েছি? প্রশ্ন শুনে চমৎকার হাসলো স্রোত। বলল, হুম, আপনি সফল, আর আপনার এই সফলতায় আমি কৃতজ্ঞ। মেহরাত বন্ধন দৃঢ় করলো, বলতে শুরু করলো, ওগো স্রোতস্বিনী, আমার প্রাণভোমরা, আমার মনের আকাশের একফালি চাঁদ তুমি, আমার আধারের আলো তুমি, আমার মরুর মতো বুকের বৃষ্টি তুমি। উত্তরের অপেক্ষায় মেহরাত স্রোতের দিকে চেয়ে আছে। স্রোত পিছনে ঘুরে মেহরাতের দৃষ্টিতেই দৃষ্টি মেলায়। চমৎকার হেসে আরেকটু এগিয়ে গিয়ে সব দূরত্ব ঘুচিয়ে দিল। মেহরাতের পায়ে ভর দিয়ে তার গলা জড়িয়ে ধরলে। মেহরাত নিজেও স্রোতস্বিনীকে আগলে নেয়। স্রোত মেহরাতের কানে ফিসফিসিয়ে বলে, ভালোবেসে ফেলেছি তো, অনেক দিন আগেই, অনেক বেশি। সাথ না দিলে যে আমারই মরণ।